মুখোমুখি রাজ্য সম্পাদকে আপনাদের স্বাগত। আপনারা জানেন এআইডিএসও শিক্ষার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করে এবং আগামী 1 সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবসে এআইডিএসওর পক্ষ থেকে শিক্ষার ওপর এই যে আক্রমণ, তার বিরুদ্ধে আন্দোলনকে আরো জোরদার করতে কলকাতার বুকে কলেজ স্ট্রিট থেকে সমাবেশ এবং মহামিছিল অনুষ্ঠিত হবে। আজকের আমরা পেয়েছি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়কে। তাকে আমরা এখানে আহ্বান জানাই। আমরা সোজাসুজি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে ছাত্রদের ওপর বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের নিপীড়ন নামিয়ে আনছে। আমরা এই রিসেন্ট পাস্টে যা দেখেছি যে এই 1 সেপ্টেম্বর দিনটিকে অন্যান্য ছাত্র সংগঠন যতটা গভীরভাবে পালন করে বা যতটা গুরুত্ব দিয়ে পালন করে, এআইডিএসও তার চেয়ে যেন একটু বেশি গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করে আসে। আমরা গত বছর এই 1 সেপ্টেম্বরকে সামনে রেখে 3রা সেপ্টেম্বর আপনাদের মহামিছিল দেখেছি কলকাতা শহরের বুকে। আমার প্রথম প্রশ্ন এইটা যে এই 1 সেপ্টেম্বরের দিনটা আজকের এতদিন পরেও আপনারা এই যে দিনটাকেই বেছে নিচ্ছেন বিভিন্ন আন্দোলনের জন্য, যখন আপনারা মিছিল করছেন, প্রতিবাদ করছেন, এই দিনটাকে যে বিশেষভাবে স্মরণ করছেন, এটা কি শুধুমাত্র আপনাদের এই যে আনুষ্ঠানিকতা সেটাকে মনে রাখা, নাকি সেই দিনটা সহ আপনারা আজকের দিনের কিছু কথা আপনারা বলতে চান? দেখো, প্রথমেই আগামী 1 সেপ্টেম্বর আমরা আমাদের সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কলকাতায় ছাত্র সমাবেশ এবং মহামিছিলের ডাক দিয়েছি। এবং এই কর্মসূচি আমরা হঠাৎ করে আহ্বান করিনি। লাগাতার কেন্দ্র এবং রাজ্য সরকারের যে শিক্ষা স্বার্থবিরোধী যে পদক্ষেপ, একটার পর একটা আক্রমণ যেভাবে ছাত্র সমাজের উপরে নামিয়ে আনা হচ্ছে, শিক্ষার উপরে নামিয়ে আনা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লাগাতারভাবে আন্দোলন করছি। এই আন্দোলনের ধারাবাহিকতাতেই আগামী 1 সেপ্টেম্বরের এই কর্মসূচি। আগামী 1 সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। 1959 সালের খাদ্য আন্দোলন, কলকাতার বুকে লাখো মানুষ ভোকা মিছিলে সামিল হয়েছিল খাদ্যের দাবিতে, ভাতের দাবিতে। সেই ভোকা মিছিলের উপরে কেন্দ্রীয় সরকারের তখন কংগ্রেস, রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস, সেই কংগ্রেস সরকারের পুলিশ সেই মিছিলের উপরে বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনে। সরকারি হিসেবে 80 জন মানুষ মারা গিয়েছিল, কিন্তু বেসরকারি হিসেবে তার চেয়ে 3-4 গুণ মানুষ মারা যায়। বহু লাশ গায়েব হয়ে যায়, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয় এবং গোটা কলকাতার রাজপথ রক্তে ভেসে যায় এবং বহু মানুষ গুরুতরভাবে জখম হয়। তার পরের দিন গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছিল যে গরিব কৃষক, ক্ষেতমজুর, গরিব মানুষ, অসহায় মানুষ, ভুভুক্ষু মানুষ যারা খাদ্যের দাবিতে মিছিল করতে এসেছিল, তাদের উপরে কংগ্রেস সরকারের পুলিশ যেভাবে বর্বরোচিতভাবে আক্রমণ নামিয়ে আনলো, তার জবাব দিতে হবে। পশ্চিমবাংলার ছাত্র সমাজ তার পরের দিন সারা পশ্চিমবাংলার স্কুল কলেজ বয়কট করে ছাত্র ধর্মঘট পালন করে এবং কলকাতার কলেজ স্ট্রিটে, কলকাতা বিশ্ববিদ্যালয় লন থেকে তারা সমবেত হয় এবং আবারও কলকাতার বুকে মিছিলের ডাক দেয়। এবং সেই 1 সেপ্টেম্বরের সেই মিছিলেও আমরা দেখতে পাই যে কংগ্রেস সরকারের পুলিশ বর্বরোচিতভাবে আক্রমণ নামিয়ে আনে। 7 জন ছাত্র শহীদের মৃত্যুবরণ করে এবং বহু ছাত্র গুরুতরভাবে জখম হয়। ছাত্রদের রক্তে সেদিনও কলকাতার রাজপথ ভিজে যায়। আমরা যে কথাটা স্মরণ করতে চাই, যে কথাটা পশ্চিমবাংলার ছাত্র সমাজের সামনে আজকের দিনে তুলে ধরতে চাই, যে 1959 সালের 31 আগস্ট, তার পরের দিন 1 সেপ্টেম্বর, 31 আগস্টের কংগ্রেস সরকারের বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্র সমাজ যেভাবে সময়ের ডাকে সাড়া দিয়েছিল, যেভাবে তারা এই কংগ্রেসের বর্বরোচিত পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুকের রক্ত দিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছিল এবং প্রমাণ করেছিল যে পশ্চিমবাংলা স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণের পীঠস্থান এই কলকাতা, এই পশ্চিমবাংলা সেটা কিন্তু এই অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আমরা সেই চেতনাটাকে বহন করছি। আমরা সেই চেতনাটাকে আজকের পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে নিয়ে যেতে চাই। আজকে আমরা এই 1 সেপ্টেম্বরের দিনটিকে
আমরা খুবই মর্যাদা সহকারে পালন করছি এই কারণে যে আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের কাছে এই 1 সেপ্টেম্বরের যে ইতিহাস, 1 সেপ্টেম্বর 1959 সালে পশ্চিমবাংলার ছাত্র সমাজ বুকে রক্ত দিয়ে যেভাবে সময়ের ডাকে সাড়া দিয়েছিল, আজকে শিক্ষার উপর আক্রমণ, মনুষ্যত্বের উপর আক্রমণ, জনজীবনের সমস্ত ক্ষেত্রে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পশ্চিমবাংলার ছাত্র সমাজ দেখাতে পারবে কি? সেই সময়টাকে সাড়া দিতে পারবে কি? ফলে যথার্থ উত্তরাধিকার বহন করার শপথ, যাতে গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে সেই সংগ্রামী চেতনাটা স্মরণ করে দেওয়া যায়, যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ কিন্তু একদিন বুকে রক্ত দিয়ে ভুভুক্ষু মানুষের উপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে তারা দাঁড়িয়েছিল, তারা আন্দোলনে সামিল হয়েছিল। সেই চেতনাটাকে আজকে আমরা বহন করছি এবং এই জন্য আমরা 1 সেপ্টেম্বরের দিনটাকে বেছে নিয়েছি কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী যে নীতি, শিক্ষানীতি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যে থ্রেড কালচার, দুর্নীতি, যেভাবে গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে নারী নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, এই সমস্যাগুলোকে সামনে রেখে আমরা সেই সংগ্রামের উত্তরাধিকারকে বহন করে 1 সেপ্টেম্বর কলকাতার বুকে 30,000 ছাত্র জমায়েতের ডাক দিয়েছি। ফলে এটা আমাদের কাছে কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা বর্তমান পরিস্থিতিতে সময়ের ডাকে সাড়া দেওয়া। বর্তমান পরিস্থিতির কথায় যদি আসি, আমার যেটা নিজস্ব ব্যক্তিগত উপলব্ধি, এই সবে কয়েকদিন হলো এই যে কলেজে অ্যাডমিশন, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মানে স্কুল স্তর থেকে কলেজে উচ্চশিক্ষার জন্য পড়তে আসা। এই বছর আমরা দেখলাম যে একটা অদ্ভুত বিষয়, যে প্রায় 100 দিন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রায় 100 দিন পরে একটা মানে জয়েন্ট বলুন, মেডিকেলের অবস্থা বলুন এবং কলেজ স্তরের ভর্তির ব্যবস্থা বলুন, তার যে ফল প্রকাশ পাচ্ছে, যে লিস্ট বেরোচ্ছে, সেটা প্রায় 100 দিন। এবং এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি কলেজগুলোতে প্রায় অধিকাংশ সিট ফাঁকা। তো এই রকম জায়গায় আমার যেটা প্রশ্ন, যে আপনারা কিভাবে দেখছেন আজকের দিনটাকে? এই যে ছাত্ররা কি পড়তে চাইছে না, বা ছাত্ররা কি উচ্চশিক্ষা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চাইছে? এটা কি সচেতনভাবেই তারা চাইছে, নাকি আজকের কোন একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আর উচ্চশিক্ষার প্রয়োজনটা নেই? অর্থাৎ আজকের ছাত্র সমাজকে আপনারা কিরকম চোখে দেখছেন? দেখুন, বর্তমান সময়ে যে সমস্যাটি, এই সময়ের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে, যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় 100 দিন অতিক্রান্ত হয়ে গেল, রাজ্য সরকার 104 দিন পরে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করলো এবং জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতা, দীর্ঘদিন পরে ফল প্রকাশ করলো। এবং এইটার ফলে দেখা গেল যে উচ্চ শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা, তাদের যে তথ্য, সেখানেই জানা গেল যে প্রায় 6 লক্ষ আসন ফাঁকা। আমরা কিন্তু এই বিষয়টাকে খুব বিচ্ছিন্নভাবে কিছু দেখছি না। আমরা বারবার, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে 7ই মে, আমরা 13ই মে বিকাশ ভবন অভিযান করে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছি যে দ্রুত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হোক। কারণ আমরা জানি, গত বছর আমরা একই জিনিস দেখেছি, পোর্টালের তার টেকনিক্যাল নানান সমস্যাকে অজুহাত করে গত বছরও ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করা হয়েছিল। আমরা এখানে স্পষ্ট মনে করি যে এটা রাজ্য সরকার এবছর এই যে ওবিসি সংরক্ষণকে অজুহাত করে হাইকোর্টে যে কেস চলছে, সেটাকে অজুহাত করে যে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখলো, আসলে এটা কিন্তু কোনো মূল সমস্যা হতে পারে না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অধ্যাপকদের সংগঠন বারবার বলেছে যে ওবিসি সংরক্ষণের জন্য যে 7% আসন, সেটাকে ফাঁকা রেখেই ভর্তি প্রক্রিয়া শুরু হোক, কিংবা যে সংখ্যায় আসন ফাঁকা আছে সমস্ত ছাত্রকে যদি ভর্তি নিয়ে নেওয়া হয়, তাহলেও কিন্তু ওবিসি সংরক্ষণের জন্য কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে না। তা সত্ত্বেও সরকার এটা করলো। আসলে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সময়ে পশ্চিমবাংলার বেসরকারি কলেজগুলো ফুলে ফেঁপে উঠেছে। বেসরকারি কলেজগুলোতে উদ্বিগ্ন অভিভাবকরা ছুটছে, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লক্ষ টাকা, এমনকি তারা সম্পত্তি বিক্রি করে লোন নিয়ে একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল উদ্বিগ্নতা কাজ করছে। দীর্ঘদিন হয়ে গেল, সরকার ভর্তি প্রক্রিয়া চালু করছে না।
একইভাবে দেখবেন যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি, কিন্তু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কিভাবে লাখ লাখ টাকা দিয়ে সেখানে সিট বুক হয়েছে। এমনকি ম্যানেজমেন্ট কোটা, যে ম্যানেজমেন্ট কোটাগুলোতে আসন ফাঁকা থাকে, সেই ম্যানেজমেন্ট কোটাগুলোও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ভর্তি করে নিয়েছে। ফলে এখানে খুব স্পষ্ট রাজ্য সরকার পরিকল্পনা করে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে সম্পূর্ণ। এই যে আজকে পশ্চিমবাংলায় 6 লক্ষ আসন ফাঁকা উচ্চশিক্ষায়, আমরা মনে করি সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। রাজ্য সরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে যেভাবে অবহেলা করলো, তাতে ব্যাপকভাবে ড্রপ আউট হচ্ছে। এমনিতেই 4 বছরের ডিগ্রি কোর্স, সেই ডিগ্রি কোর্সের জটিলতা, তাতে একটা বিরাট অংশের ছাত্রছাত্রী এমনিতেই উচ্চশিক্ষা থেকে হারিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের যে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সে যেভাবে অবহেলা করছে, যেভাবে সরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে, তাতে কিন্তু আরো বেশি করে ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছে বেসরকারি কলেজগুলোতে যেতে। ফলে আজকে যেটা দেখতে পাচ্ছেন যে কলেজগুলোতে আসন ফাঁকা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ঢুকছে, এটার জন্য সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। এবং আমরা স্পষ্ট মনে করি রাজ্য সরকার পরিকল্পনা করেই বেসরকারি কলেজগুলোকে মুনাফা লুটার ব্যবস্থা করে দিচ্ছে। ফলে আমরা এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছি, ছাত্র সমাজ, অভিভাবককেও সচেতন করছি যে সরকারের এই চক্রান্তকে রুখে দিতে হবে। মানে আপনারা বলছেন যে সরকারই চাইছে না সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, তারা সচেতনভাবে এইটাকে প্রাইভেটাইজেশনের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবশ্যই জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি, এই দুটো শিক্ষানীতিকে যদি খুব ভালো করে পর্যালোচনা করা হয়, এই শিক্ষানীতির মূল কথাটা কি? এই শিক্ষানীতির মূল কথাটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো। সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে নেবে, সরকারি শিক্ষা ব্যবস্থা কর্পোরেটদের হাতে তুলে দাও। একটার পর একটা, শুধু আজকে পশ্চিমবাংলা নয়, গোটা দেশ জুড়ে যদি আজকে দেখেন শিক্ষার অবস্থা, তাহলে দেখতে পাবেন এই দুই শিক্ষা মানে কেন্দ্রের যে জাতীয় শিক্ষানীতি 2020, সমস্ত রাজ্যে সরকারি স্কুল বন্ধ হচ্ছে, সরকারি কলেজ বন্ধ হচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি মালিকের হাতে, দেশি বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। এটাই এই শিক্ষানীতির একটা মূল মোটো। আমরা ওই সত্যজিৎ রায়ের সিনেমায় দেখেছি, ওই হীরক রাজার দেশে সিনেমায়, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। এই রকম অবস্থা থেকে সেই সিনেমায় আমরা দেখেছি কিভাবে একটা রাজা তার জোর খাটিয়ে সেখানকার যে পাঠশালা সেটা তুলে দিল। আজকের দিনে পশ্চিমবঙ্গের ওপর দাঁড়িয়ে প্রায় 10,000-এর কাছাকাছি, এক্সাক্ট সংখ্যাটা হয়তো 8,200-র মতো, সেই রকম একটা সংখ্যার স্কুল রাজ্য সরকার তুলে দিচ্ছে। সারা দেশ জুড়ে আমরা যা খবর পাচ্ছি, বহু সংখ্যক সরকারি স্কুল উঠে যাচ্ছে। তাহলে আপনারা কি মনে করেন এই যে স্কুল স্তরের শিক্ষা ব্যবস্থাটার ক্ষেত্রে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা, সেখানে আদতে কোনো রাজ্য কেন্দ্র আঁতাত রয়েছে, বা তাদের কোনো একই রকম পরিকল্পনা বা এই পরিকল্পনাগুলো নেওয়ার পেছনে তাদের একই রকম কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে? দেখুন, যদি আমরা আজকে পশ্চিমবাংলার সরকারি স্কুল বন্ধ হচ্ছে, 8,207টি সরকারি স্কুল বন্ধ, কিছুদিন আগে দেখলাম আমরা বাঁকুড়াতে 7টি মাধ্যমিক স্কুল বন্ধ হয়েছে, তারপরে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 50টা স্কুল বন্ধ করার পরিকল্পনা চলছে। এই যে সরকারি স্কুল বন্ধ হচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, এবং রাজ্যের বিভিন্ন অন্যান্য রাজ্যগুলোতেও যে এই চক্রান্ত চলছে, আসলে এখানে কেন্দ্র রাজ্য সরকারের যে আঁতাত, এইটার পরিবর্তে আমরা যেভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করছি, যার চিন্তার ভিত্তিতে এই এআইডিএসও সংগঠন গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন পরিচালনা করছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বিপ্লবী, বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ, তিনি দেখিয়েছিলেন যে একটা শ্রেণীবিভক্ত সমাজে ক্ষমতায় থাকা যে শ্রেণী, সেই সমাজের উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেই সমাজের সেই ব্যবস্থায় শিক্ষাও কিন্তু সেই শাসকের নিয়ন্ত্রণেই পরিচালিত হয়। ফলে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত, এটা একটা কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের চক্রান্ত নয়, এটা একটা শ্রেণীর চক্রান্ত, রাষ্ট্রের চক্রান্ত। যদি আপনারা দেখেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর যারাই ক্ষমতায় বসেছে, তারাই কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর একটা আক্রমণ ধারাবাহিকভাবে নামিয়ে এনেছে।
কংগ্রেস সরকারও নামিয়ে এনেছে 1986 সালের যে এডুকেশন পলিসি, যেখানে প্রথম বলা হলো এডুকেশন ইজ অ্যান ইউনিক ইনভেস্টমেন্ট। শিক্ষা একটা বিনিয়োগের জায়গা। শিক্ষা বেসরকারীকরণের সিংহদ্বার উন্মোচিত হয়ে গেল। আজকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের বিজেপি সরকার সামগ্রিকভাবে শিক্ষার উপর একটা আক্রমণ নামিয়ে এনেছে। ফলে আমরা মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় চক্রান্ত, একটা শ্রেণী আক্রমণ। ফলে আজকে যারাই ক্ষমতায় বসছে, যারাই এই ক্ষমতার রাজনীতিকে, এই ব্যবস্থাটাকে আটকে রাখতে টিকিয়ে রাখতে চাইছে, তারাই কিন্তু একইভাবে শিক্ষার উপর আক্রমণ নামিয়ে আনছে। ফলে এখানে আঁতাত ব্যাপারটা এইভাবে আমরা দেখছি না, আমরা এটা দেখছি একটা রাষ্ট্রীয় চক্রান্ত, রাষ্ট্রীয় আক্রমণ শিক্ষার ক্ষেত্রে নামিয়ে আনা হচ্ছে। এখানে কেন্দ্রের বিজেপি সরকার তার যে জাতীয় শিক্ষানীতি 2020, যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সেই শিক্ষানীতিকে হুবহু নকল করে কার্যকরী করছে, এবং সেই জন্যই এই পশ্চিমবাংলায় সরকারি স্কুল বন্ধের চক্রান্ত। এবং এটাও জেনে রাখবেন যে 2 বছর আগে পশ্চিমবাংলায় সরকারি স্কুল, এই 8,207টি সরকারি স্কুল বন্ধ হওয়ার যে চক্রান্তের সঙ্গে সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার পিপিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে, এই জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা এই জায়গায় স্কুলগুলোকে বিক্রি করে দিতে চেয়েছিল। আমাদের সংগঠন এআইডিএসও রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা সরকারি স্কুল ধ্বংস করা চলবে না। ফলে আমরা কিন্তু এই দৃষ্টিভঙ্গি, এই শ্রেণী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা কিন্তু আজকে এই 2 শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি এবং কেন্দ্র শিক্ষানীতি, এবং তাদের মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষাকে ধ্বংস করার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে সামিল আছি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে আমাদের দেশের প্রায় 1 লাখের ওপর সরকারি স্কুল এই পর্যায়ে বন্ধ হয়ে গেছে। এইখান থেকে আমরা একটু অন্যদিকে আসি, শিক্ষার আরেকটি দিক। এই যে জাতীয় শিক্ষানীতির কথা আপনি উল্লেখ করছিলেন, এই জাতীয় শিক্ষানীতিতে বহু জায়গায়, এবং এই জাতীয় শিক্ষানীতির যেটা দেখা গেছে যে এতে বৃত্তিমুখী শিক্ষার প্রচন্ড একটা, তাকে প্রমোট করার একটা চেষ্টা আমরা যেরকম দেখেছি। এআইডিএসওর বিভিন্ন বক্তব্যে আমরা দেখলাম যে বৃত্তিমুখী শিক্ষার, শুধুমাত্র বৃত্তিমুখী শিক্ষার আপনারা বিরোধিতা করছেন। এইখান থেকে আমার যেটা প্রশ্ন, যে আজকের দিনে এই যে সিনারিওটা আমরা বললাম, যে স্কুল উঠে যাচ্ছে, কলেজে ছাত্ররা আদতে উচ্চশিক্ষার দিকে তাদের ইন্টারেস্টটা হারাচ্ছে, সেই রকম জায়গায় একটা বৃত্তিমুখী শিক্ষা, একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে সেই শিক্ষাটা পেয়ে কোনো একটা কাজে সে একটা ঢুকে যেতে পারে, তার অর্থনৈতিক যে সংস্থান, তার বাড়ির যে অর্থনৈতিক যে সংস্থান, তাতে সে হেল্প করতে পারে। আদতে এখন আজকের দিনে এমনি শিক্ষার ক্ষেত্রে যে এই এই যে অর্থনৈতিক সংস্থানের জায়গায় যাওয়াটা তো অনেকটা ডিলে। তো আপনারা এই যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো বৃত্তিমুখী শিক্ষাকে বিরোধিতা করছেন কেন? দেখুন, আমরা কিন্তু বৃত্তিমুখী শিক্ষার বিরোধিতা করি না, আমরা শিক্ষার বৃত্তিমুখীকরণের বিরোধিতা করি। বৃত্তিমুখী শিক্ষা আর শিক্ষার বৃত্তিমুখীকরণ দুটো আলাদা। একটি ছাত্র মাধ্যমিক পাস করার পরে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে সে কোনো একটা বৃত্তিমুখী শিক্ষা ট্রেনিং নিতেই পারে, সেটাতে আমাদের কোনো বিরোধিতা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 6 থেকে একদম গবেষণা স্তর পর্যন্ত একটা ছাত্রকে, তাকে বৃত্তিমুখী শিক্ষা নেওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে। এবং এটা করার মধ্য দিয়ে শিক্ষার যেটা মূল প্রাণসত্তা, যেটা নবজাগরণের শিক্ষা চিন্তা, যেটা ভারতবর্ষের নবজাগরণের মনীষীরা তুলেছিলেন, যে শিক্ষা হবে মানুষ তৈরির জন্য, চরিত্র গঠনের জন্য, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষায় এই বৃত্তিমুখীকরণ করার মধ্য দিয়ে শিক্ষার প্রাণসত্তাটাকে নষ্ট করা হচ্ছে। দেখুন, এই জাতীয় শিক্ষানীতি 2020 সে কিন্তু নানান ধরনের কথা বলেছে। তার মধ্যে একটা কথা ছিল, শিক্ষায় করতে হবে বাজারমুখী। আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম যে আজকে পশ্চিমবাংলায় সহ সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যারা চাকরি পাচ্ছে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে কোনো স্থায়ী চাকরি থাকবে না আগামী দিনে, রেল, ব্যাংক, বিমা এগুলো সব বেসরকারিকরণ করা হচ্ছে, শূন্য পদে নিয়োগ করা হচ্ছে না। সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, 2 সরকারই কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে তারা কিন্তু কোনো দিশা দেখাতে পারছে না। বারবার তারা নির্বাচনের সময়ে যাই কথা বলুক না কিন্তু দেখুন, কিন্তু তারা কর্মসংস্থানের প্রশ্নে তারা কিন্তু কোনো দিশা দেখাতে পারছে না। তাহলে 2 সরকারই কিন্তু আসলে বেকারদের কর্মসংস্থান
করার প্রশ্নে ব্যর্থ। এই ব্যর্থতাটাকে ঢাকার জন্যই তারা একটা চটকদারি স্লোগান দিচ্ছে, বাজারমুখী শিক্ষা চাই। কিন্তু আমরা বলছি যে শিক্ষা, এই বাজারমুখী কথাটার মধ্য দিয়ে আসলে শিক্ষা একদম ক্লাস 6 থেকে, স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষায় বৃত্তিমুখী শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষার যেটা মূল প্রাণ সত্তা সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার তারা চাকরি দিতে যে তারা ব্যর্থ, তারা চাকরি দিতে পারছে না, এই ব্যর্থতাটাকে ঢাকার জন্য তারা এরকম গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। সেই জন্য আমরা কিন্তু শিক্ষার বৃত্তিমুখীকরণের বিরোধী, বৃত্তিমুখী শিক্ষার আমরা বিরোধী না। আচ্ছা, আহ, আপনারা যেরকম বললেন যে এই যে শিক্ষার বৃত্তিমুখীকরণের আপনারা বিরোধী না, বা বৃত্তিমুখী শিক্ষার আপনারা বিরোধী না, শিক্ষার বৃত্তিমুখীকরণের আপনারা বিরোধী। এই রিলেটেডই আর একটা যেটা প্রশ্ন, যে ধরুন এতগুলো স্কুল বন্ধ, এতগুলো কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে প্রত্যেক বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আগের বছরে যতজন দিয়েছিল তার চেয়ে এই বছরের সংখ্যাটা এটা হিউজ, একটা সংখ্যায় কমছে। ধরুন এতগুলো ছাত্রছাত্রী তারা তো শিক্ষাক্ষেত্র থেকে চলে যাচ্ছে, এদেরকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, এদেরকে নিয়ে পরিকল্পনা বলতে আমাদের দাবি, আমরা যে ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন গড়ে তুলছি, আমরা স্পষ্ট দাবি করেছি যে ড্রপ আউট কেন হচ্ছে। একটা সময় সরকার বলেছিল যে পাস ফেল তুলে দিলেই ড্রপ আউট কমে যাবে। সেই জন্যই 2009 সালে শিক্ষার অধিকার আইন নাম করে পাস ফেল তুলে দেওয়া হলো। আমরা পাল্টা বলেছিলাম যে পাস ফেল তুলে দেওয়ার ফলে ড্রপ আউট আরও বাড়বে। ড্রপ আউটের মূল কারণটা কি? ড্রপ আউটের মূল কারণ হচ্ছে যে ছাত্রটি স্কুলে আসছে তার বাড়ির অর্থনৈতিক সংকট, সে যে স্কুলে আসতে পারছে না, স্কুল থেকে যে হারিয়ে যাচ্ছে স্কুলের আঙিনা থেকে, তার মূল কারণ তার বাড়ির অর্থনৈতিক সংকট। তাহলে যদি দেশের সরকার শ্রমিক কৃষকের বাঁচার অধিকার যদি সুনিশ্চিত করতে না পারে, তাহলে শ্রমিক কৃষক বাড়ির সন্তান তারা কিভাবে স্কুলে আসবে, কিভাবে পড়াশোনা করবে? কিন্তু এটাকে আড়াল করার জন্য সুকৌশলে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হলো। দেখুন, সরকারি স্কুলগুলোতে পাস ফেল না থাকার ফলে ড্রপ আউট আরো ব্যাপকভাবে বাড়তে থাকলো। সরকারের পরিসংখ্যানই বলছে যে পাস ফেল তুলে দেওয়ার ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। তাহলে আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি করেছি যে আজকে যদি ড্রপ আউট কমাতে হয়, তাহলে কিন্তু সরকারি স্কুলের পরিকাঠামো মানের উন্নয়ন করতে হবে। ক্লাস 8 পর্যন্ত পাস ফেল চালু করতে হবে, স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, স্কুলে পরিকাঠামো মানের উন্নয়ন করতে হবে। ফি বৃদ্ধি করা চলবে না। একটা সরকারের উচিত শিক্ষার সমস্ত দায়ভার গ্রহণ করা। যদি এইটা না করে তাহলে তো ড্রপ আউট বাড়বে, ড্রপ আউট বাড়তেই থাকবে। ফলে আমরা বলেছি, ইতিমধ্যে যারা ড্রপ আউট হয়েছে, সরকার যদি সত্যি সত্যি আন্তরিক হয়, তাহলে সেই ড্রপ আউট ছাত্রদের স্কুলে ফেরানোর নৈতিক দায়িত্ব সরকারের। সরকার সে দায়িত্ব পালন করুক। আমরা যে আন্দোলনগুলো গড়ে তুলছি, সে আন্দোলন এই কথাগুলো বারবার তুলে ধরছি যে আজকে সরকারের শিক্ষা নীতি, সরকার যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত অবহেলার চোখে দেখছে, তার ফলে ড্রপ আউট বাড়ছে। ফলে আমরা বারবার দাবি করি সরকারের কাছে যে সরকারি স্কুলের পরিকাঠামো মানের উন্নয়ন, পাস ফেল চালু, এবং সামগ্রিক যদি পরিকাঠামো গড়ে তোলা যায়, তাহলে কিন্তু এই ড্রপ আউট সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। এবার একটু অন্যদিকে আমরা যাই। আমরা রিসেন্ট ফেজে দেখেছি যে 2016 সালের যারা এসএসসির তে যারা পাশ করে, যারা শিক্ষক হিসাবে এতদিন স্কুলে পড়াচ্ছিলেন, কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে। এবং একটা অর্থে যেখানে 26,000-এর মধ্যে প্রায় 6,000 অযোগ্যকে একটা অর্থে চিহ্নিত করা গেছে, সেখানে তারপরে যখন আবার এই যে এসএসসির পরীক্ষার যে নতুন নোটিশ আমরা দেখলাম, তাতে দেখলাম যে যোগ্য প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, 20,000 চাকরি প্রার্থী, তাদেরকেও আবার পরীক্ষায় বসতে হবে, এবং সেটা কোর্টের নির্দেশেই বসতে হবে। আমার এখানে দুটো প্রশ্ন। এই যে শুধু যোগ্য চাকরি প্রার্থী নয়, এই যে রায়ে এই পুরো শিক্ষা ব্যবস্থা এবং সমাজে কি প্রভাব পড়বে বলে তোমার মনে হয়? এবং আজকের দিনে বিচার ব্যবস্থা, যে যোগ্য চাকরি প্রার্থীদেরকেও যে আবার তাদের যোগ্যতা প্রমাণ করে সেখানে তাদেরকে চাকরিতে বসতে হবে, এবং এইতে পুরো বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থার জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বলে তোমরা মনে করছো? দেখো, এই প্রশ্নে প্রথম দিন থেকে আমরা যে কথাটা বলেছি
প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে 2016 সালের 26,000-এর যে প্যানেল বাতিল হলো এবং এর মধ্যে প্রায় প্রায় 19,000 যোগ্য শিক্ষক যাদের চাকরি চলে গেল, এর সম্পূর্ণ দায় কিন্তু রাজ্য সরকারের। রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি আজকে যোগ্য শিক্ষকদের একটা ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিল। কিন্তু এই সমস্যাটা শুধু যোগ্য শিক্ষক যাদের চাকরি চলে গেল এটা শুধু তাদের নয়। তুমি যদি খেয়াল করে দেখো যে পশ্চিমবাংলায় প্রায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে 9,000 স্কুল, সেই 9,000 স্কুলে পড়ে প্রায় 80 থেকে 85 লক্ষ ছাত্রছাত্রী। এমনিতেই পশ্চিমবাংলায় প্রায় 8-9 বছর স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি। বিভিন্ন স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে। এই অবস্থায় 26,000-এর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর একটা ভয়ানক প্রভাব পড়ল। আমরা আগেও দেখিয়েছি যে মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়, যেখানে শিক্ষকের সংখ্যা ছিল 18 জন, 17 জনের চাকরি চলে গেছে। অর্জুনপুর হাই স্কুল, 67 জন শিক্ষক, সেখানে 36 জনের চাকরি চলে গেছে। এরকম পশ্চিমবাংলায় বহু স্কুল আছে যেখানে এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে সেই স্কুলগুলোর পঠন পাঠনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এবং যোগ্য শিক্ষকরা যেভাবে রাজপথের আন্দোলন, আইনি লড়াইয়ে যেভাবে ব্যস্ত হয়ে আছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন এবং খুবই সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি এই যে 26,000-এর চাকরি বাতিল, বিশেষ করে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল, সরকারি শিক্ষা ব্যবস্থাকে একটা গভীর সংকটের দিকে ঠেলে দিল এবং পশ্চিমবাংলায় আরও কয়েক হাজার সরকারি স্কুল বন্ধের দিকে এগিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা দেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরে গেছে যে রাজ্য সরকার একটা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির চক্রকে আড়াল করার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের নানান আমলারা এই ভয়ানক দুর্নীতির সঙ্গে যুক্ত। 18 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার বিনিময়ে সরকারি স্কুলের চাকরি বিক্রি হয়েছে। কিন্তু কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআইও কিন্তু কারা যোগ্য আর কারা অযোগ্য এই তালিকা আলাদা করতে পারল না। এবং আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থার উপরে দেশের মানুষ ন্যায় বিচার প্রার্থনা করে, ন্যায় বিচার আশা করে, সেই বিচার ব্যবস্থাও কিন্তু একটা দুর্নীতির চক্রের কাছে মাথা নিচু করল। রাজ্য সরকারের দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি, সেই দুর্নীতির কাছে কিন্তু দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা মাথা নিচু করল। এবং আমরা দেখলাম যারা যোগ্য শিক্ষক তাদেরকে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হচ্ছে, যেটা অত্যন্ত অমানবিক এবং এটা আমরা কখনোই মনে করি না এটা ন্যায় বিচার। ন্যায় বিচার দেশের সর্বোচ্চ আদালত দিতে পারেনি। ফলে আমাদের স্পষ্ট বক্তব্য এখানে যে যখন দেশের রাজ্যের প্রশাসন বিচার দিতে পারছে না, যখন সিবিআই দিতে পারছে না, যখন দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থাও যখন মানুষকে ন্যায় বিচার দিতে পারছে না, তখন ন্যায় বিচার পাওয়ার একমাত্র ঠিকানা রাজপথ। রাজপথের আন্দোলন যদি তীব্রতর করা যায় তাহলে বিচার ব্যবস্থাকেও কিন্তু একটা ন্যায়ের পক্ষে দাঁড়াতে বাধ্য করানো যায়। আমরা অন্তত এআইডিএসও এই রাস্তাতে বিশ্বাসী। ফলে এটা আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হয়েছে, কিন্তু আমাদের কাছে এটা খুব হতাশ লাগেনি, কারণ আমরা দেখেওছি, আমরা বিগত দিনগুলোতেও দেখেছি যে কিভাবে একটা গোটা রাষ্ট্র একটা দুর্নীতির চক্রকে আড়াল করার জন্য কিভাবে চেষ্টা করছে। ফলে এই 26,000-এর চাকরি বাতিল, এই বাতিলটা যোগ্য শিক্ষকদের যেমন একটা সংকটের দিকে ঠেলে দিল, একজনের পর একজন যোগ্য শিক্ষক তার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে যেমন ধ্বংস করলো, তেমনি গোটা দেশের সাধারণ মানুষকেও কিন্তু বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলল। আমরা এখনো দাবি করছি যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো উচিত এবং তার চেয়েও যেটা উচিত, এই চাকরি চুরির সঙ্গে, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। কিন্তু শাস্তির ব্যাপারটাকে পুরোপুরি আড়াল করা হচ্ছে। একটা দুর্নীতির চক্রকে আড়াল করার জন্য যারা যোগ্য শিক্ষক তাদেরকে আজকে বলির পাঁঠা করা হচ্ছে। আমরা বিচার ব্যবস্থার উপরে, বিচার ব্যবস্থার ভূমিকার উপরে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিচার ব্যবস্থার প্রশ্ন যখন উঠলো, বেশি দিনের প্রশ্ন নয়, 1 বছর হলো আরজি করের যে ঘটনা আমরা সবাই জানি। আমাদের কলকাতা শহরের বুকে
নৃশংস ঘটনা ঘটে গেল এবং সেই নিয়ে বিচার ব্যবস্থার যে একটা প্রহসন বলা যায়, একটা কোর্ট থেকে আর একটা কোর্ট, আর একটা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সমস্ত যাওয়া হলো, আবার হাইকোর্টে সেই কেসটি ফিরে এলো, কিন্তু এখনো পর্যন্ত না একটা চার্জশিট জমা পড়লো। এবং সেই যে বিচার, যে ন্যায় বিচারের জন্য সারা পশ্চিমবঙ্গে, সারা দেশের মানুষ, এমনকি বিদেশেও এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল, যে বিচারের দাবিতে এই আন্দোলনটা হলো, এখনো পর্যন্ত সেই বিচারের কিন্তু কোনো মানে আমরা দূর দূর পর্যন্ত সেই বিচারের কোনো মানে আশা দেখতে পাচ্ছি না। এই রকম জায়গায় তোমার মানে কি মনে হয় এখন এই 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 বিষয়টা নিয়ে পথ কি? একই বিষয় কিন্তু এখানে যে কথাটা আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দেখলাম, যে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরানোর ক্ষেত্রে যে একটা বিরাট বড় দুর্নীতি চক্রকে বিচার ব্যবস্থা, প্রশাসন আড়াল করতে চাইছে। আরজি করের ঘটনা যদি আমরা দেখি, যে আরজি করে একজন ডাক্তারি তরুণীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, এটা তো শুধু একটা ডাক্তারি তরুণীকে হত্যা নয়, একটা বিরাট বড় দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত হয়ে আছে। এই দুর্নীতির চক্রটাকে আড়াল করার জন্যই রাজ্য সরকার, প্রশাসন, তারা এইটার ন্যায় বিচার হতে দিল না, নানানভাবে প্রমাণ লোপাট করেছে এবং যারা প্রভাবশালী তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে। এবং আমরা দেখতে পেলাম যে সিবিআইও কিন্তু এই বিচারের প্রথম দিকে যে কথাগুলো তারা বলেছিল, দেখা গেল পরের দিকে তারাও কিন্তু সুর নরম করলো এবং তারাও এ সম্পর্কে কোনো দিশা দেখাতে পারল না। এবং দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থাও কিন্তু এই প্রশ্নে তারা এখনো পর্যন্ত কোনো দিশা দেখাতে পারেনি। ফলে এখানেও কিন্তু স্পষ্ট যে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা একটা দুর্নীতির চক্রের কাছে মাথা নিচু করছে, তারা ন্যায় বিচার দিতে পারছে না। এবং বাস্তব যেদিকে যাচ্ছে, যে মানুষ, জনসাধারণ যেটা আশা করেছিল যে রাজ্যের প্রশাসন দুর্নীতিগ্রস্ত, কেন্দ্রের প্রশাসন ও সিবিআইও সেও দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের যতটুকু আস্থা ছিল সেই আস্থাটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। মানুষের কাছে এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে জনতার রাজপথে, জনতার আদালতে, রাস্তায় লড়াইয়ের মধ্য দিয়ে দাবি আদায় করতে হবে। ফলে আমরা মনে করি যে আরজি করের ন্যায় বিচারের জন্য এবং আর যাতে সমাজে একটাও অবহেলা তৈরি না হয়, এর জন্য রাজপথের আন্দোলন, যেভাবে জুনিয়র ডাক্তাররা সহ সমাজে সর্বস্তরের নাগরিক সমাজ এই রাজপথের আন্দোলনকে জারি রেখেছে, সেই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। এটাই একমাত্র আশার আলো বিচার ছিনিয়ে আনার ক্ষেত্রে। আপনি যেটা বললেন সেই কথার সূত্র ধরে কিছুদিন আগে এই কলকাতা শহরের বুকে আরেকটি ঘটনা ঘটে গেছে। এই যে এই অভয় আন্দোলনের সঙ্গে একটা কথা আমাদের সমাজ মাধ্যম বলুন বা আমাদের মুখে মুখে আজকের একটা ঘুরে বেড়ায় একটা কথা, সেটা হচ্ছে থ্রেট কালচার। আমরা দেখলাম যে কসবা ল কলেজ, সেখানেও একটি ছাত্রী নিগ্রহের ঘটনা ঘটেছে এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম সেই ছাত্রী নিগ্রহের ঘটনার সাথে যে যুক্ত বা যারা যুক্ত তারা শাসক দলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসক দলের ছাত্র সংগঠন এবং ছাত্র যে ইউনিয়ন, সেই ইউনিয়নের তারা মেম্বার, কিন্তু বহুদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা বিভিন্নভাবে দেখেছি, যে আমরা এখনো দেখতেও পাই যে এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য সেই 2017-18 সালে সেই যে শেষ ছাত্র সংসদ নির্বাচন এই কলকাতা শহরের বুকে হয়েছিল, কলকাতা শহরের কলেজগুলোতে হয়েছিল, তারা এখনো কলেজগুলোর মাথায় বসে আছে, তারাই এখনো তাদের সমস্ত কাজ করে বেড়াচ্ছে। আপনার কি মনে হয় যে এই সমস্ত যে ঘটনা সঙ্গে এই এতদিনের ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কোনো যোগসূত্রতা আছে? হ্যাঁ, একটা গভীর যোগসূত্রতা আছে। প্রথমত আরজি করের যে ঘটনা, এই ঘটনা প্রথম দাবি তুলল এবং স্পষ্টভাবে দেখালো যে মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে যেভাবে একটা দুর্নীতির চক্র, থ্রেট কালচার এবং অগণতান্ত্রিক পরিবেশ, সিন্ডিকেট রাজ চলছে, এটাকে যদি খতম করা না যায়, বন্ধ করা না যায়, তাহলে কিন্তু এই অভয়ার ন্যায় বিচার পাওয়া গেলেও আবার কিন্তু অভয়া সৃষ্টি হতে পারে। তাহলে মূল জায়গাটা যে কলেজের ভিতরে দুর্নীতি, থ্রেট কালচার, অগণতান্ত্রিক পরিবেশ বন্ধ করতে হবে। এবং শুধু মেডিকেল কলেজগুলো নয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্নাতক স্তরের ডিগ্রি কলেজগুলোতে একই ধরনের পরিবেশ। এবং আমরা দেখলাম সেই সময়ে যে যারা
এই থ্রেড কালচারের হোতা তাদেরকেও কিন্তু তাদের ক্ষেত্রেও তাদেরকে কলেজ থেকে অপসারণ করা, তাদের বিভিন্ন ধরনের শাস্তির দাবিও উঠেছিল এবং আন্দোলনের চাপে পড়ে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে অপসারিত করতেও বাধ্য হয়েছিল। কিন্তু কিছুদিন পরে দেখলাম রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি আবার সেই থ্রেড কালচারের যারা হোতা তাদেরকে স্বমহিমায় ফিরিয়ে আনলেন এবং কিভাবে একটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করা যায় তার জন্য চেষ্টা করছে। আমরা বারবার দাবি করে এসেছি যে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। যদি নির্বাচিত ছাত্র সংসদ তৈরি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে এই নির্বাচিত ছাত্র সংসদ কলেজের অভ্যন্তরে, ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা, সুস্থ পঠন পাঠনের গণতান্ত্রিক পরিবেশ এটা কিন্তু সুরক্ষিত করতে পারে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে কলেজগুলোতে নির্বাচন বন্ধ করে শাসক দল, তৃণমূল ছাত্র পরিষদ বাইরে থেকে বহিরাগতদের জড়ো করে সেখানে একটা আখড়া দুর্নীতি চক্র এমনভাবে তারা করেছে যেখানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে, যেখানে ক্যাম্পাসে মনোজিৎ মণ্ডলের মতন যারা এরকম দুর্বৃত্তায়ন একটা রাজনীতি চলছে এবং সেখানে তারা ছাত্রীর শ্লীলতাহানি, ছাত্রীদের উপর আক্রমণ, নির্যাতন চালাচ্ছে এবং প্রত্যেকটা বছর ইউনিয়নের ছাত্রদের কাছ থেকে ইউনিয়ন ফি বাবদ টাকা আদায় করা হচ্ছে এবং সেই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে কোন খাতে ব্যবহার হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। ফলে আমরা স্পষ্টভাবে মনে করি যে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত গণতান্ত্রিকভাবে। এটা একটা ছাত্রদের অধিকার, সে অধিকারটা আজকে রাজ্য সরকার হরণ করছে এই কারণে সে কলেজগুলোতে, ক্যাম্পাসগুলোতে তার দলীয় আধিপত্য, তার কর্তৃত্ব রাজ কায়েম করতে চায়, যাতে ক্যাম্পাসগুলোতে যে কোটি কোটি টাকা ইউনিয়ন ফান্ড বলুন, নানান ধরনের ক্যাম্পাসের ডেভেলপমেন্টের জন্য তার নানান ধরনের যে টাকা বিভিন্ন, এই সমস্ত যাতে সে থেকে একটা বিরাট পরিমাণ মুনাফা লুট করতে পারে এবং বিশেষ করে কলেজের ভেতরে শিক্ষার দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের কণ্ঠরোধ করতে পারে, যাতে কোথাও কোনো প্রতিবাদ গড়ে উঠতে না পারে। যেখানেই কোনো প্রতিবাদী চেতনার জন্ম হচ্ছে সেখানেই যাতে তারা ঝাঁপিয়ে পড়ে তারা সেই কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে, সেই জন্যই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রেখেছে। আমরা দাবি করছি যে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হয়, যদি ছাত্ররা সত্যি সত্যি তাদের মত প্রকাশ করতে পারে, মত দিতে পারে এবং তার ভিত্তিতে যদি ছাত্র সংসদ গঠন হয়, তাহলে কলেজগুলোতে এই যে দুর্নীতির চক্র, এই যে সিন্ডিকেট রাজ, এই যে থ্রেড কালচার চলছে তার খানিকটা সমাধান হতে পারে। তার মানে তোমরা মনে করছো যে ছাত্র সংসদ নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন হলে এই ব্যবস্থার একটা সুরাহা হতে পারে। আমাদের কথাতেই উঠে এলো যে এতগুলো যে শিক্ষা বিষয়ক সমস্যা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইভেটাইজেশন করার চেষ্টা, কলেজে থ্রেড কালচার গড়ে উঠছে, একটা আদতে আমরা যদি আমাদের আশপাশটা দেখি তাহলে একটা অদ্ভুত একটা বিশৃঙ্খল অবস্থা। এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তোমার কথাতে উঠে এলো যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে এই ব্যবস্থার একটা সুরাহা হতে পারে। আমার পরের যে প্রশ্ন, যে আমাদের কথাতে উঠে এলো যে এতগুলো ইস্যু, চলন্ত ইস্যু, যে শিক্ষার ওপর যে একের পর এক যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, স্কুল তুলে দেওয়া হচ্ছে, কলেজে থ্রেড কালচার, কলেজগুলোকে প্রাইভেটাইজ করার চেষ্টা, উচ্চশিক্ষাকে আদতে প্রাইভেটাইজ করার চেষ্টা, টেকনিক্যাল শিক্ষাকে প্রাইভেটাইজ করার চেষ্টা, কলেজ ক্যাম্পাসে এইরকম একের পর এক শ্লীলতাহানির ঘটনা। অথচ আমরা যেটা দেখছি যে এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে ধরনের ছাত্র আন্দোলন গড়ে ওঠা উচিত ছিল আজকের আমরা সেরকম দেখতে পাচ্ছি না। আমরা ইতিহাসে দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে সেই সময়ের যে বড় বড় ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ধরনের আন্দোলন কাঙ্ক্ষিত, আমাদের যে ধরনের আন্দোলন সেরকম আমরা পাচ্ছি না। তো এইখানে নিজেদের ভূমিকা কতটা, আমি অ্যাজ এ ছাত্র সংগঠন এআইডিএস ওর ভূমিকার কথা বলছি, যে তার ভূমিকা কতটা এবং এইটাকে সামগ্রিকভাবে কেমন ভাবে দেখা হচ্ছে? দেখো, আমরা কিন্তু বর্তমানে আজকে দেশের শিক্ষা ব্যবস্থার উপরে যে ভয়ানক আক্রমণ, কেন্দ্র এবং রাজ্য সরকার যে আক্রমণগুলো নামিয়ে আনছে, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে
শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য এআইডিএসও আপ্রাণ চেষ্টা করছে। এবং গোটা রাজ্যে রাজ্যেই যেখানেই এই সরকার এই আক্রমণগুলো নামিয়ে আনছে, সেখানে কিন্তু আমরা লাগাতার আন্দোলন করছি। 4 বছরের ডিগ্রি কোর্স, যে ডিগ্রি কোর্স বাতিলের দাবিতে আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করছি, এআইডিএসওর আন্দোলনের ফলেই কিন্তু কর্ণাটকে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে সরকার বাধ্য হয়েছে। পশ্চিমবাংলাতে আমরা বহু ক্ষেত্রে সরকারকে ছাত্র স্বার্থ বিরোধী নানান পদক্ষেপ কার্যকরী করতে আমরা দিইনি। আমরা এআইডিএসও যেটা চাইছি, গোটা পশ্চিমবাংলায় যে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে আরো তীব্রতর করতে। এবং আমরা মনে করি যে শিক্ষার উপরে যে আজকে আক্রমণ, এই আক্রমণটা কোনো বিচ্ছিন্ন আক্রমণ নয়। আজকে শিক্ষা ব্যবস্থা যেমন বিপর্যস্ত, তেমন যদি আমরা দেখি যে শিক্ষার পরে কোনো কাজ নেই। গোটা দেশে ভয়াবহ বেকারত্ব, পশ্চিমবাংলাতেও একটা ভয়ানক বেকারত্বের সমস্যা। চাষি ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা কাজ হারিয়ে পথের ভিখিরিতে পরিণত হচ্ছে, নতুন করে কোনো কলকারখানা হচ্ছে না, মেয়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে ভয়ানক নির্যাতন নামিয়ে আনা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। ফলে আমরা যে গোটা পশ্চিমবাংলা ব্যাপী দেশব্যাপী যে ছাত্র আন্দোলন গড়ে তুলছি, আমরা মনে করছি যে আন্দোলনটা কোনো বিচ্ছিন্ন নয়। এই মালিকি ব্যবস্থা, ভারতবর্ষের যে পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থাকে ভাঙার পরিপূরকভাবেই কিন্তু আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলছি। এবং এই ছাত্র আন্দোলন গড়ে তুলতে গিয়ে আমরা ছাত্র সমাজের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রীরা আজকের এই চূড়ান্ত একটা হতাশার পরিস্থিতিতে রাজনীতি বিমুখতার সময়ও তারা কিন্তু আসছে, আন্দোলনে সামিল হচ্ছে। এবং তারাও কিন্তু আন্দোলনে নিজেদেরকে উজাড় করে দেওয়ার মতনভাবেই সামিল হচ্ছে। এবং আমরা মনে করি যে গোটা পশ্চিমবাংলায় এখন একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি, অন্যদিকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকারের রাজ্য শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতির বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলা ব্যাপী বামপন্থী ছাত্র আন্দোলনই একমাত্র ভবিষ্যৎ। তীব্র বামপন্থী ছাত্র আন্দোলন গড়ে তোলা উচিত। আমরা ইউনিয়ন দখলের, ক্ষমতার রাজনীতির এই নীতিতে বিশ্বাসী নই। আমরা মনে করি যে নীতি আদর্শকে ভিত্তি করে ছাত্র আন্দোলন গড়ে তোলা, সেটাই কিন্তু আজকের ছাত্রদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেই লক্ষ্যকে সামনে রেখে যদি আমরা আগামী দিনে বামপন্থী আন্দোলন গড়ে তুলতে পারি পশ্চিমবাংলায়, তাহলে কিন্তু দুই সরকারের শিক্ষানীতিকে রুখে দেওয়া সম্ভব। এবং আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার যে অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে, সেই ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা বিগত দিনেও নানানভাবে দাবি জানিয়েছি ঐক্যবদ্ধভাবে কিছু আন্দোলন গড়ে তোলার। যে যে বিষয়ে আমরা একমত হচ্ছি সেই ইস্যুগুলোকে ভিত্তি করে আন্দোলন গড়ে তোলার। আমাদের আশা যে আমরা আগামী দিনে পশ্চিমবাংলায় এই বামপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কাছে আবেদন রেখেছি যে আজকে এই বিজেপি এবং তৃণমূল এর বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন গড়ে উঠবে, সেখানে কখনোই কিন্তু কংগ্রেস আমাদের বন্ধু হতে পারে না। আমরা দেখেছি যে ভারতবর্ষের দীর্ঘদিন শাসন ক্ষমতায় ছিল কংগ্রেস। সেই কংগ্রেস শিক্ষার উপরে একটার পর একটা আক্রমণ নামিয়ে এনেছে, গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করেছে, জরুরি অবস্থা জারি করেছে। এবং যে আজকে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার রাজনীতি, সেই সাম্প্রদায়িকতার রাজনীতিও কিন্তু কংগ্রেস ভারতবর্ষের বুকে সে ক্ষমতায় থাকাকালীন সেই রাজনীতি সে করেছে। ফলে আজকে বিজেপির শিক্ষানীতি এবং তৃণমূল কংগ্রেসের শিক্ষানীতির বিরুদ্ধে কংগ্রেস কখনোই কিন্তু আন্দোলনের শক্তি হতে পারে না। তাই কংগ্রেস কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে যে ফ্যাসিবাদকে বিজেপি পাকাপোক্তভাবে কায়েম করছে, সেই ফ্যাসিবাদের কিন্তু ভিত্তিটা স্থাপন করেছে কংগ্রেস। ফলে আমরা চাইব আগামী দিনে পশ্চিমবাংলার বামপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে কংগ্রেসকে বাদ দিয়ে, কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদকে বাদ দিয়ে, যাতে আমরা গোটা পশ্চিমবাংলা ঐক্যবদ্ধভাবে ছাত্র আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা খুবই আশাবাদী যে আজকে জনজীবনের ক্ষেত্রে যেভাবে একটার পর একটা আক্রমণ নেমে আসছে, এবং যেভাবে সম্প্রতি আরজি করের আন্দোলন যেটা দেখিয়ে দিয়ে গেল যে দেশের জনসাধারণ তারা কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত, যেভাবে জনসাধারণের সমস্ত অংশের ক্ষোভ বাড়ছে, যেভাবে সমস্যাগুলো ক্রমশ ঘনীভূত হচ্ছে, মানুষ কিন্তু আন্দোলন করতে চাইছে, লড়াই করতে চাইছে, নেতৃত্ব চায়। এরকম একটা পরিস্থিতিতে যথার্থ বামপন্থীরাই কিন্তু
নেতৃত্বকারী ভূমিকা পালন করতে পারে। বামপন্থাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে বামপন্থী ছাত্র আন্দোলন চাই। সেজন্য 1 সেপ্টেম্বরের ছাত্র শহীদ দিবস এটা গোটা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সমাজের কাছে এই চেতনাটা স্মরণ করে দেওয়ার যে এই আগামী দিনে যদি লড়াই আমাদের লড়তে হয়, তাহলে এই 1 সেপ্টেম্বরের যে সংগ্রামী চেতনা, যেভাবে সেই সময় 1959 সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, অত্যন্ত গর্বের সেই মিছিল এআইডিএসও ছিল। আজকের এই 1 সেপ্টেম্বরের দিনটি গোটা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সমাজের কাছে, তাদের বিবেকের কাছে একটা স্মরণ করার দিন। এই চেতনাটাকে যদি আজকে বামপন্থী ছাত্র সমাজ ধারণ করতে পারে, তাহলে আগামী দিনে আমরা আশাবাদী যে গোটা পশ্চিমবাংলা ব্যাপী, গোটা দেশব্যাপী দুর্বার ছাত্র আন্দোলন গড়ে উঠবে। যেভাবে ভারতবর্ষের কৃষকরা রাস্তায় নেমেছে, সেই দিন আর বেশি দূরে নেই। সরকারি শিক্ষা বাঁচাতে, সরকারি স্কুল বন্ধের চক্রান্ত রুখতে হাজারে হাজারে ছাত্র রাস্তায় নামবে। ফলে আমরা এখানে খুবই আশাবাদী যে পশ্চিমবাংলা জুড়ে তো বটেই, গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থী ছাত্র আন্দোলন গড়ে উঠবে এবং সেই বামপন্থী ছাত্র আন্দোলনে গড়ে তোলার ক্ষেত্রে এআইডিএসও সর্বতোভাবে ভূমিকা পালন করবে। তাহলে আপনি যেটা বললেন যে এই ঘন দুর্দিনেও আপনারা আশাবাদী যে খুব দ্রুতই ছাত্র আন্দোলন, একটা বিরাট আকারের ছাত্র আন্দোলন, যে আন্দোলন আদতেই সমাজ হয়তো আকাঙ্ক্ষা করে, তারা বলতে পারে না, সেরকম আন্দোলন গড়ে উঠবে। আমরা শুনলাম বিশ্বজিৎ রায়ের বক্তব্য। এআইডিএসও আশাবাদী যে অতি দ্রুত আমাদের দেশে, আমাদের রাজ্যে যৌথ বামপন্থী আন্দোলন, যে আন্দোলন মানুষ আকাঙ্ক্ষা করে, যেভাবে ছাত্রদেরকে আন্দোলন, সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, শিক্ষার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে দেখতে মানুষ চায় আদতে, সেরকম আন্দোলন আবার দুর্বার গতিতে গড়ে উঠবে। এবং একটা সময়, সেই সময় হয়তো বেশি দেরি নেই, এআইডিএসও সেই বিষয়ে প্রবল আশাবাদী যে এই ধরনের আন্দোলন নিয়ে আবার যেভাবে কৃষি আন্দোলন, যেভাবে শ্রমিক আন্দোলন, বিশ্ববিদ্যা বললেন, এইভাবে গড়ে উঠেছে আমাদের দেশে, সেইভাবে ছাত্র আন্দোলন গড়ে উঠবে। আপনারা এতক্ষণ দেখছিলেন মুখোমুখি রাজ্য সম্পাদক, এআইডিএসওর ফেসবুক পেজ থেকে। আজকের আমরা আমাদের এই আলোচনা সভা এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমাদের আবেদন, আগামী 1 সেপ্টেম্বর এআইডিএসও রাজ্য কমিটির ডাকে যে মহামিছিল এবং সমাবেশ এই কলকাতা শহরের বুকে অনুষ্ঠিত হবে, যে দাবিগুলো বিশ্বজিৎ রায়, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এআইডিএসও, তিনি বললেন, এখানে রাখলেন, সেই দাবিগুলির ভিত্তিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কোচবিহার, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত সমস্ত অঞ্চলে ছাত্রছাত্রীরা আসবেন এবং পা মেলাবেন যে শিক্ষার ওপর, সমাজের ওপর, ছাত্রছাত্রীদের ওপর একের পর এক যে নিপীড়ন নেমে আসছে, তার বিরুদ্ধে তারা স্লোগান তুলবেন। আপনাদেরকেও আমরা এআইডিএসও রাজ্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানাই, আপনারা আসুন 1 সেপ্টেম্বরের এই যে মহামিছিল এবং সমাবেশ যা অনুষ্ঠিত হবে কলেজ স্ট্রিট থেকে, সেখানে আপনারাও পা মেলান। ধন্যবাদ।